প্রতিদিন দেশে এবং দেশের বাইরে ঘটছে অনেক ঘটনা, জন্ম হচ্ছে সংবাদের। দিনের সংবাদ এবং সেখান থেকে বাছাই করা সংবাদের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন বিবিএস কেবলস নিবেদিত সংবাদ সম্প্রসারণ নিয়ে আমি শারমিন চৌধুরী আছি আপনাদের সাথে। আর প্রতিদিন এই আয়োজনে আমার সাথে স্টুডিওতে থাকেন দুজন অভিজ্ঞ সাংবাদিক, যাদের দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমরা জেনে নেই সংবাদের আদ্যপান্ত পর্যালোচনা। আজ আমার সাথে সংবাদ সম্প্রসারণে অতিথি হয়ে এসেছেন দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশিম হুমায়ুন এবং ইকোনমিক টাইমসের সম্পাদক শওকত মাহমুদ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের সংবাদ সম্প্রসারণে। প্রথমেই কথা বলতে চাই যে আমরা দেখেছি গতকাল জাতীয় সংসদে 100 শীর্ষ ঋণ খেলাপি তালিকা দেয়া হয়েছে। সেই প্রসঙ্গে আজকে কিন্তু আমরা দেখেছি প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্লেষকরা। ব্যবস্থা নেওয়ার খুব দৃশ্যমান ব্যবস্থা যেমন নেই, তেমনি কেন্দ্রীয় ব্যাংক বলছে যে তাদের খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কাশিম হুমায়ুন, আপনার কাছ থেকে জানতে চাই আসলে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ব্যবস্থাগুলোর বিষয়ে যে কেন্দ্রীয় ব্যাংকের যদি ধরেন, এগুলো তো চলমান, এগুলো এই ঋণ খেলাপির বিষয়টা বহুদিন ধরে চলছে আলোচিত বিষয়। এখন যেটা হচ্ছে, আজকে ইব্রাহিম খালেদ সাহেবের একটা কমেন্ট দেখলাম এখানে, যে এটা বলছে গুড গভর্নেন্সের বিষয়ে। আপনি আইন কানুনের কোনো ঘাটতি নাই, আইন কিন্তু প্রত্যেকটা জায়গায় আইনে আছে। এখন প্রবলেমটা কোথায়, যে আইনের প্রয়োগ নিয়ে, যে আপনি আইনের প্রয়োগটা করতে পারেন কিনা। তা আইনের প্রয়োগের ক্ষেত্রে যেটা হয়, যে আপনার একটা গুড গভর্নেন্স দরকার, কমিটমেন্ট দরকার, সেই জায়গাটা কিন্তু বিশাল একটা ঘাটতি। তারপর দুর্নীতি যে বিগ ফ্যাক্টর, যে আপনার আইনের তো কোনো সমস্যা নাই, সমস্যা হচ্ছে ইমপ্লিমেন্টেশনে। যে আজকে একজন ঋণ খেলাপি, আপনি যখন একটা প্রজেক্ট যখন এটাকে ইভ্যালুয়েট করে, যে যখন মূল্যায়ন করা হয়, ওভার হয়ে গেছে, যে আপনি 1 কোটি টাকার প্রজেক্ট, সেটা হয়তো 2 কোটি টাকা বের করে নিয়ে গেল, তো শুরুতেই তো আপনি এই করাপশনটা হয়ে গেল। হ্যাঁ, আর 2 নম্বর হচ্ছে আপনার পর্যাপ্ত জামানত থাকে না। এখন জামানত না থাকার কারণটা কি? আপনি জামানত এমনও দেখা গেছে যে জামানতের নামে এটা ধরেন আপনার গভর্নমেন্টের প্রপার্টি পর্যন্ত জামানতের মধ্যে ব্যক্তি মালিকানা চলে গেছে। এটা হাউ ইট ইজ পসিবল? এটা কারা করলো এগুলো? হ্যাঁ, জামানত তো এনশিওর করতে হবে যে একটা লোককে আমি লোন দিলাম 1 কোটি টাকা, ঠিক আছে, তার প্রজেক্টের জন্য, এটার জামানতের পরিমাণ জামানত আমার কাছে থাকতে হবে, ব্যাংকের কাছে থাকতে হবে। সেটা কিন্তু জামানতটা নেওয়া হয় নাই, বা জামানতটা তারপরে সরকারি সম্পত্তি ঢুকে গেছে। তো এগুলোর নানা রকমের সমস্যা এখানে আছে। আইনের আমি আইনের কোনো সমস্যা দেখি না, সমস্যাটা হচ্ছে প্রয়োগের, গুড গভর্নেন্সের। তারপরে আপনার ইন্টারফারেন্স, যেটাকে বলা হয় যে হ্যাঁ তদবির তো আমি তদবিরটাকে এটা পজিটিভ ওয়েতেই দেখি। তদবির, হ্যাঁ, আপনাকে একটা কেউ না কেউ আপনাকে পরিচয় করে দিতে পারে, আমি তদবিরটা পরিচয়ের মধ্যে রাখতে চাই। আর বাকিটা ইভলিউশনের জন্য, ইভলিউশনটা তো যারা করে, যারা মূল্যায়নটা করেন, তারা যদি সতর্ক না থাকেন, তাহলে কিন্তু এই ঝামেলাগুলো হচ্ছে। এখন ঋণ খেলাপির কালচারটা আমাদের এটা বহুদিন থেকে শুরু হয়ে এখন একটা অপটিমাম পর্যায়ে চলে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি এটা কি, কোথায় এটা থামবে, যে আর আইনের প্রয়োগটা। এবং এই কারণে ব্যাংকগুলোর যে দুরবস্থা, সেটি কাটানোর জন্য আবার 2000 কোটি টাকা বরাদ্দ দেবার, 2000 কোটি টাকা, হ্যাঁ, এটা বিশেষ করে গভর্নমেন্ট ব্যাংকের ক্ষেত্রে এটা তো একটা সাপোর্ট দিতেই হবে। এখন আজকের আসপেক্টে যদি আপনি কথা বলেন, যে ব্যাংকগুলোকে বেসিক্যালি স্ক্যাম হয়ে গেছে, যেগুলো, হ্যাঁ, যে বেসিক ব্যাংকে একটা বড় রকমের একটা ঝামেলা হয়ে গেছে, বিশাল একটা বড় রকমের। সেখানে কিন্তু একটা গভর্নমেন্ট এই ব্যাংকটাকে সাপোর্ট দেওয়ার জন্য বাধ্য হয়েই টাকার একটা সংস্থান করেছে। এবং কারণটা কি? কারণ হচ্ছে যে ব্যাংকটাকে তো আপনার রাষ্ট্রীয় মালিকানা ব্যাংক। কিন্তু যদি যেখানে খেলাপি বা যারা এই দুর্নীতিগুলোর পেছনে দেয়, শওকত মাহমুদ, আপনিও যদি একটু যোগ করেন এখানে, যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে যখন বরাদ্দ দেওয়া হয়, তখন সেটি জনমনে সেটি নিয়ে কেমন মন্তব্য বা প্রতিক্রিয়া আসে? কারণ এই মূলত এটা প্রশাসনিক ব্যর্থতা, যেটা গুড গভর্নেন্সের কথা বলেছেন। প্রত্যেকটা ব্যাংকের পরিচালনা পর্ষদ, যারা মন্দ ঋণ রয়েছে, খেলাপি ঋণ রয়েছে, সবাই দায়ী। এবং এখানে অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে ঋণ দেওয়া হয়েছে, কোনো জামানত নেই, এবং ঋণগুলো বাইরে চলে গেছে। আপনি হলমার্কের মতো ঘটনা, আমাদের এত বড় ঘটনার পরেও আমাদের ব্যাংকিং মহল সচেতন হয়ে উঠতে পারেনি। এবং ইব্রাহিম খালেদ সাহেব তো গতকাল আমি পড়েছি যে তিনি সরাসরি অর্থমন্ত্রীকে দোষ দিয়েছেন যে তার কারণে ব্যাংক ফুটা হয়ে গেছে, এই কথাগুলো তিনি বলেছেন। তো এই যে ঋণগুলো হয়েছে, এবং পত্রিকায় দেখলাম যে 100 ঋণ খেলাপির মধ্যে, শীর্ষ ঋণ খেলাপির মধ্যে এমন আছেন যাদেরকে এই সরকারের মেয়াদে 2 দফায় তাদেরকে সুবিধা দেওয়া হয়েছে, যাতে তারা ঋণ নবায়ন করতে পারেন, এবং এটাকে সুবিধা দেওয়া হয়েছে। আমার কথা হচ্ছে যে আমরা সবাই চিনি এই লোকগুলোকে, এবং অনেকেই আছে গ্রুপ যারা এই ঋণ খেলাপির তালিকায় ঢুকতে আবার বেরিয়ে যান।
এরকম সবচেয়ে বড় ঋণ গ্রহণকারী যিনি আছেন তিনি কিন্তু এই তালিকার মধ্যে নেই। এটাই আমার জানবার ছিল যে তালিকাটি সব ঋণ খেলাপি শীর্ষদেরকে কভার করছে। ঋণ খেলাপি আর ঋণ গ্রহীতা, ধরেন ঋণ গ্রহীতারা ঋণ খেলাপি হতে হতে আবার একটা কিস্তি পরিশোধ করে আবার এই খেলাপি না, এখানে যেটা হচ্ছে যে কিন্তু কথা হচ্ছে যে এই ঋণগুলো কিন্তু আমাদের দেশে না, রিস্ট্রিং এর একটা বিষয় আছে, এগুলো ব্যাংকিং নর্মের মধ্যে এটা করা হয়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই রিস্ট্রিংটা যে আপনার আইনের মধ্যে দিয়ে যেটা করা সেটা করা হচ্ছে কিনা, ফলো করা হচ্ছে কিনা, যে রিস্ট্রিং এর পরে আপনি কতবার তাকে রিস্ট্রিং করবেন। এমন কেস দেখা গেছে 10-12 বার আপনার রিস্ট্রিং সেখানে কি আইনে কোনো সুনির্দিষ্ট বিধান নেই যে কতবার করা যাবে? আইনের বিধান আছে এবং আইনের বিধানকে লঙ্ঘনেরও লঙ্ঘনটা যেটা বললেন সেটা সকল যে কথাটা বললেন লঙ্ঘনের একটা বিষয় আছে। আপনি 3 বারের বেশি রিস্ট্রিং করা যায় না, কিন্তু এই এমন গেছে তারপর আপনি রিস্ট্রিং করতে গেলে 10% আপনার ডাউন পেমেন্ট দিতে হয়। যে আপনার খেলাপি ঋণ মনে করেন 1 কোটি টাকা, তো এর মধ্যে 10 লক্ষ টাকার 10% দিয়ে তারপর আপনি রিস্ট্রিং এর জন্য আপনি আবেদন করবেন, তারপরে এটা বিবেচনা করা যায়, একটা সিদ্ধান্ত আসবে। সেটা ব্যাংকিং নর্মের মধ্যে আছে। এখন প্রশ্ন হচ্ছে যে আইনটার যে রিস্ট্রিং এর যে ফর্মুলা আছে, যে নিয়ম কানুন আছে, শর্ত আছে, এগুলো ফলো করা হচ্ছে কিনা, এখানে কিন্তু একটা ব্যত্যয় হচ্ছে, অতীত থেকেই ব্যত্যয়টা হচ্ছে। এখানে এমন লোক দেখা গেছে যে 10-12 বার করে আপনার রিস্ট্রিং হচ্ছে, যেখানে 10% ডাউন পেমেন্ট নেওয়ার কথা সেটাও নেওয়া হয় নাই। তো এগুলি সরকারের আমলে রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিরা এমনভাবে ঋণ গ্রহণ করেছেন যেগুলো ব্যাংকের যে পরিচালনা পর্ষদ আছে তাদেরও হয়তো সেভাবে বলার কিছু ছিল না, তারা বাধ্য হয়েছে হয়তো উপরের প্রভাবশালী মহলের নির্দেশে, এবং এই ঋণগুলো কিন্তু বাইরে চলে গেছে। আমরা বাংলাদেশের অনেক ব্যবসায়ীর কিন্তু বাইরে আমাদের অনেক বিনিয়োগ দেখি, হোটেল খুলছে, খুলছে, কিন্তু দেশে নেই। এবং বেসরকারি ব্যাংকগুলোর কোনো ব্যাংকে এরকম ঘটেছে যে পরিচালকরা বা চেয়ারম্যানরা নিজেরা ব্যাংকের ঋণ নামে বেনামে নিয়ে ব্যাংকে ফুটো করে দিয়েছে। এবং এই ব্যাংকিং খাতে হ্যাঁ এগুলো আবার তুলে আনা, এটা ভয়াবহ একটা ঘটনা হবে। এই ব্যাংকগুলোকে আবার চাঙ্গা করা আমার মনে হয় খুবই কঠিন। এখন সেক্ষেত্রে ব্যবস্থা কিভাবে নেওয়া যায় এবং কি এখন ব্যবস্থাটা তো আইনগত একটা ব্যবস্থা আছে। একটা হচ্ছে রিস্ট্রিং এর মাধ্যমে একটা কাস্টমারকে রিহেবিলিটেট করা। এটা কিন্তু আপনাকে দেখতে হবে ব্যাংক কাস্টমার রিলেশনশিপের ভিতরে, যে না একটা লোক ব্যবসা করতে যে ঋণের ঝামেলা পড়ে গেছে, ঠিক আছে, তাকে আপনি একটা ওয়েভার দিয়ে আপনাকে একটা সাস্টেনেবল জায়গায় নিয়ে আসলেন। কিন্তু একটা লোক যদি বারবার রিস্ট্রিং করা হয়, তারপরে যদি সাস্টেন না করতে পারে, তখন আপনি কি করবেন? বছরকে বছর তো এটা যেতে পারে না, একটা জায়গায় আপনি স্টপ করাতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে যারা রিস্ট্রিংটা নেয় তারা কিন্তু বছরে বছরে নিচ্ছে। ওই যে শকত একটা কথা বললো যে 3টা কিস্তির খেলাপি হয়ে গেলে আপনি কিন্তু তখন আপনি সুবিধার প্রাপ্য, কিন্তু 3টার পরে যেটা হয়, 3টা আপনার পরপর কিস্তি খেলাপি হয়ে গেলে একটা দিয়ে তার রিস্ট্রিং করে দেয়, আবার 3টা খেলাপি হয়, এরকম কালচার এটা হচ্ছে। কিন্তু যারা এগুলো করছে তাদের বিরুদ্ধে যে বলছে কেন্দ্রীয় ব্যাংক যে বলছে ব্যবস্থা গ্রহণ চলমান আছে, মামলা মোকদ্দমা হয় আর শেষ পর্যন্ত পৌঁছায়, মানে চূড়ান্ত কোনো মামলা মোকদ্দমা ছাড়া কিছু করতে অর্থনৈতিক আদালত হয়ে যাচ্ছে। মামলা মোকদ্দমা ছাড়া ব্যাংকের কিছু করার নেই, আর কি করবে? আপনি কি আইনের ভিতর দিয়ে যেতে হবে? বাংলাদেশ ব্যাংকেরও তো ব্যর্থতা আছে, কারণ বাংলাদেশ ব্যাংক নিজেই তার আমাদের এই রাজকোষ থেকে এতশো কোটি টাকা চুরি করে নিয়ে গেছে। সেখানে বিদেশি গোয়েন্দা সংস্থারা বলছে যে এখানকার একটি মহলের এর যোগসাজশ ছিল, সেটাই তারা তদন্ত করে বের করতে পারে না বা তদন্ত করতে দেয় না। ওয়াই? বাংলাদেশ ব্যাংক যে মনিটরিং করবে, বাংলাদেশ ব্যাংক তো নিজেই একটা নানা অভিযোগে অভিযুক্ত হয়ে আছে যে এখান থেকে যে প্রায় 800-900 কোটি টাকা এই যে ফিলিপিন্সে চলে গেল, এটা তো একপক্ষীয় ব্যাপার না, তালি তো দুহাত দিয়ে বাঁচতে পারতেন, কিন্তু সেটা নিয়ে আমরা কোনো অ্যাকশন দেখি না, এই কথাটা কেউ বলে না। এটা একটা খুব বড় ধরনের বিপর্যয় ঘটে গেছে আমাদের এই ব্যাংকিং খাতে, এই মানে অর্থনীতি। আমি সকালে একটা কথা বলি যে মানি মার্কেট অলওয়েজ ঝুঁকিপূর্ণ। এখন প্রশ্ন হচ্ছে ঝুঁকি আপনি কতটুকু সাস্টেইন করতে পারবেন। সাস্টেইনেবল একটা জায়গায় যদি থাকা যায়, এই ঝুঁকিটা হ্রাস করা যায়। ঝুঁকি তো থাকবেই। আপনি যদি নিজে আজকে রাস্তায় দিয়ে যে মানি ব্যাগে টাকা নিয়ে যান, চিন্তা হওয়ার সম্ভাবনা আছে। টাকা থাকলে বাসে উঠলে পকেট মারের সম্ভাবনা, শেয়ার মার্কেট স্ক্যাম হয়ে গেছে, যেখানে টাকা আছে সেখানে কিন্তু এই ঝামেলাগুলো হওয়ার একটা ঝুঁকি থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে ম্যানেজারিয়াল ক্যাপাসিটি থেকে যে আপনি গুড গভর্নেন্স, যেটা শকত বললো আজকে, ইব্রাহিম খালেদ সাহেব বারবার কথাটা বলেছেন যে আপনি গুড গভর্নেন্স যদি আপনি এনশিওর করেন, তাহলে কিন্তু আপনি তদারকির মাধ্যমে আপনি কিন্তু একটা সাস্টেইনেবল জায়গাতে, হ্যাঁ লিকেজ হবে না তা না। আজকে
ক্লাসিফাইড ডাবল ডিজিটের বেশি হয়ে গেছে, মানে অলমোস্ট 20% ছাড়িয়ে গেছে, 20%-এর বেশি ক্লাসিফাইড লোন। একটা লোন যদি আপনি ক্লাসিফাইড এভাবে হতে থাকে তাহলে তো ব্যাংকগুলোর স্বাস্থ্য ভালো হবে না, কখনো হেলদি হবে না। এবং এইসব ব্যাংকের পরিচালকদের বিরুদ্ধে বাংলাদেশ না, পরিচালক কোনো ব্যবস্থা আমি সকল পরিচালকদের কথা বলেন কেন, যারা ঋণ নিয়েছে, না শুধু এই ঋণগুলো যারা মঞ্জুর করেছে তারাও তো দায়ী আছে। আমি তো প্রশ্ন হচ্ছে যে স্যাংশনিং অথরিটি একটা আছে, স্যাংশনিং অথরিটির কাছে কারা এগুলো ইভ্যালুয়েট করে দেয়? আজকে জামানত কি পরিচালক মণ্ডলী নেয়? নিশ্চয়ই না। জামানত তো কথা লেখা থাকে, জামানতটা কে আপনি নেবেন? লোয়ার লেভেলের অফিসার হতে পারে, কিন্তু পরিচালকদের দায়িত্ব আছে না। না সে তো ঋণ মন্দ হবে না সুঋণ হবে, সেটাও তো দেখার বিষয়। না আপনি ম্যানেজমেন্টের দিকে আসেন। ব্যাংক হোয়াই নট ব্যাংক ম্যানেজমেন্ট, হোয়াই নট ব্যাংক ম্যানেজমেন্ট? আজকে এই যে ব্যাংক ম্যানেজমেন্টে তদারকির দায়িত্বে কে থাকবে? তদারকির দায়িত্ব তো হিজ রেগুলেটেড বাই বাংলাদেশ ব্যাংক রুল। না, কিন্তু তার আগে ব্যবস্থাপনা পরিচালকদের কি এখানে কোনো দায়িত্ব নেই? না পরিচালনা পর্ষদের কোনো আমি বলি যে তদারকির দায়িত্ব পরিচালনা পর্ষদের নাই। পরিচালনা পর্ষদ হচ্ছে ব্যাংক ম্যানেজমেন্টের বাইরে যদি কিছু স্যাংশনিং পাওয়ার থাকে সেটা একটা লিমিটের বাইরে পরিচালনা পর্ষদে যায়। পরিচালনা পর্ষদের দায়িত্বটা কি? পরিচালনা পর্ষদ বোর্ড মিটিং ছাড়া কোনো দায়িত্ব তো নাই। বোর্ড মিটিং এ তারা দেয়। না সিদ্ধান্ত কেন ব্যাংক ম্যানেজমেন্ট দিচ্ছে না? না ব্যাংক ম্যানেজমেন্ট সিদ্ধান্ত দিচ্ছে না 5 কোটি টাকার উপরে যে কোনো লোন হচ্ছে ব্যাংকের এমডি পর্যন্ত এটা করে, স্যাংশন করে, সেখানে 5 কোটি টাকার উপর হলে যায়। এখন প্রশ্ন হচ্ছে যে আমি ঋণ ক্ষেত্রে বাছাইগুলো কে করে? বাছাই তো ব্যাংকেরা করে। এখন 5 কোটি টাকার উপরে যারা নিচ্ছে সেক্ষেত্রে তো ব্যাংকের পরিচালকরা দেখেন না, সেটা বোর্ডে যায়। এখন বোর্ড পরিচালক সেগুলো তো খেলাপি, মানে বেশিরভাগ ঋণ খেলাপি যারা, তারা তো বড় অ্যামাউন্টের ঋণ খেলাপি। পরিচালক পর্ষদ তো দেয়, কিন্তু ঋণটা যাচাই বাছাই কে করে? যাচাই বাছাই তো বিষয় আছে। আপনি স্যাংশনটা দেখলেন, আপনি যাচাই বাছাইটা দেখবেন না, কারা এগুলো প্রস্তাব নিয়ে যাচ্ছে, কেন যাচ্ছে, কিভাবে। এখন পরিচালক জামানত আছে কি নাই পরিচালক বলে দেয় যে জামানত দেন, জামানত নিচে পালন করা হয় না, কেন হচ্ছে না? এটা এই দায়িত্বটা কার? এই দায়িত্বটা এই জায়গাটা দায়িত্ব যিনি যাচাই বাছাই করে তারই দায়িত্বটা, যিনি ফুল টাইম কর্মচারী। পরিচালক একটা মিটিং এ যায় 7 দিন 1 দিন, এর বাইরে কি আছে তার ইনভলভমেন্ট? তাহলে আসলে কার, মানে দায়িত্বটা আমরা কাকে দেব? দায়িত্বটা আপনি যদি বলেন, আমি যদি বলি সার্বিকভাবে সবারই দায়িত্ব আছে এখানে। ম্যানেজমেন্ট যারা, কিন্তু সবাই নিশ্চয়ই দায়িত্ব পালন কেন করা হলো না? সবাইকে নিশ্চয়ই করা যাবে না। নিশ্চয়ই কোনো একজন অথরিটি থাকবে। দুর্নীতিটা বড় মাত্রার হয়ে যায় তাহলে কিন্তু দায়িত্বটা সব জায়গায় আছে। আপনি যে কথাটা বলা হয়, আচ্ছা দায়িত্ব যদি আপনি এসে পরিচালনা পরিণত ব্যাংকের বাইরে না, নর্মের বাইরে না, কিন্তু দায়িত্বটা যারা কাজ করেন তাদেরই বেশি বর্তায়। যেমন আপনি বাংলাদেশ ব্যাংক, হ্যাঁ তো রেগুলেটরি বডি, সকল যেটা কথাটা বললেন যে তা এই রেগুলেটরি বডির কিন্তু একটা বড় রকমের রেসপন্সিবিলিটি আছে যে তারা ওয়াচডগের মতো কাজগুলি তদারকি করেন। হ্যাঁ, ব্যাংকের নিজস্ব একটা অডিট টিম আছে। এই অডিট টিমগুলো কি করতেছে? অডিট টিমগুলোকে আপনি কিন্তু তাকে কাজ করতে হবে। তাহলে যখন এই ধরেন মামলা করার ব্যাপারে যখন আমরা আদালতে যাব, অর্থঋণ আদালত আছে, এগুলো কি মানে সেই অডিট টিমে যারা আছে তাদের বিরুদ্ধে মামলা করা হবে? না অডিট টিমের বিরুদ্ধে মামলা যাবে, যে ব্যাংকের টাকা নিয়ে গেছে তার বিরুদ্ধে আপনি মামলা যাবেন। মানে কিন্তু দুর্নীতিটা কে করলো? যদি অডিট টিম হচ্ছে, মানে কারো দুর্নীতির কারণে তার টাকাটা নিতে হচ্ছে দেখা গিয়ে ইসে তদারকির মতো যে আপনি লোনটা নিলেন প্রপারলি, আপনার লোনটা স্যাংশন হয়েছে কিনা এটা দেখার দায়িত্ব তো অডিট। কিন্তু এই যে দেখার দায়িত্ব ছিল সেটি যে পালন করলো না, বা সেখানে যে দুর্নীতিটা হলো তার জন্য তো তাকেও রেসপন্সিবল করা যাবে, তার বিরুদ্ধে নিশ্চয়ই মামলা করার সুযোগ আছে। এই অর্থঋণ আদালতে মামলাটা হয় যে ঋণ খেলাপি তার বিরুদ্ধে, মানে যারা এই চুরিতে দুর্নীতিতে সহায়তা করেছে তারাই মামলার বাদী হয়ে ওই ঋণ খেলাপির বিরুদ্ধে মামলাটা করে। হয়তো সেই ঋণ খেলাপি লোন নিতে গিয়ে তাকে 10 to 20% তাকে ঘুষও দিতে হয়েছে, কথার কথা। এখন যারা ঘুষ খেয়েছে তারাই আবার এই ঋণ খেলাপির বিরুদ্ধে মামলা করছে যে আবার ঋণটা ফেরত। আর এদেরকে কি দুর্নীতি দমন কমিশন এদের বিরুদ্ধে? দুর্নীতি দমন কমিশন তো অনেক কিছু ধরে, অনেক কিছু দেখায় যে স্যাংশনিং এর ঝামেলাগুলো কি হচ্ছে, এগুলিকে দুদক দেখে। এখন স্যাংশন যে হলমার্কের যে কথাটা বললো, যে সেখানে কিন্তু আপনি দেখবেন যে ব্যাংকারদের একটা বড় অংশ কিন্তু স্ক্যামের সাথে জড়িত এবং তারা কিন্তু জেলে আছে, এখনো জেলে আছে হলমার্কের, এবং কয়েকজন ব্যাংকার ওই জেলে থাকতে মারা গেছেন। এখন এই হলমার্কের স্ক্যামটা ক্রেডিট লাইন অফ 90 days, এটা তো বোর্ডে যায় নাই। এখন বোর্ডের কেউ ইনভলভ হয়ে থাকলে, প্রভাব বিস্তার করে থাকলে ভিন্ন, কাগজে পত্র তো বোর্ড নাই, এই স্যাংশন তো বোর্ড করে নাই। আজকে বোর্ড করলে তো দুদকের থেকে বেরিয়ে আসতে পারে না বোর্ড। এখন বিষয়টা হচ্ছে আসলে বেরিয়ে আসতে পারে কি না, না বেরিয়ে আসা আইনের বিষয়, এটা আইনের বিষয়। বেরিয়ে আসা কে? স্যাংশনিং অথরিটি। স্যাংশনিং ব্রাঞ্চ ম্যানেজারের কাছে ক্ষমতা দেওয়া ছিল, এটা ব্রাঞ্চ ম্যানেজার তার 90 দিনের মধ্যে আইবিপি কে নিয়ে চলে গেছে। ইনল্যান্ড বিল পারচেজ যেটাকে বলে, এই বিল পারচেজটা ব্রাঞ্চ ম্যানেজার তার নিজস্ব ক্ষমতার বলে করেছে। এবং শেরাটন ব্রাঞ্চের যে সোনালী ব্যাংকের যে ব্রাঞ্চে স্ক্যামটা হয়ে গেল হলমার্কের, সেই ব্রাঞ্চটার ক্যারেক্টারটা কি? এটা তো কমার্শিয়াল ব্রাঞ্চ না,
তো এই ব্রাঞ্চ থেকে এটা হলো কেন? এটা প্ল্যান মাফিক তো হয়েছে। এবং আপনি দেখেন এই শেরাটন ব্রাঞ্চ তো কোনো কমার্শিয়াল ব্রাঞ্চ না, এটা মতিঝিল ব্রাঞ্চ থেকে হয় নাই। এটা হয়েছে এমন একটা ব্রাঞ্চ থেকে যে ব্রাঞ্চটায় নীরব চুপ থাকে। এখানে ফাংশনটা কি, যে কিছু টাকা ডিপোজিট থাকবে, যারা একটু সমাজে উঁচু তলার মানুষ, যারা শেরাটনে চা খায়, লাঞ্চ খায়, তারা গিয়ে হয়তো এখানে ডিপোজিটে টাকা রাখবে। আরেকটা হচ্ছে যে এইটা ক্যারেক্টারটা ছিল, যে আরেকটা হচ্ছে যে আপনার যারা বিদেশ থেকে আসেন তাদের এটা আপনার টাকা ভাঙানোর জন্য এই ব্রাঞ্চটা করা হচ্ছে। এগুলো যদি ব্যবস্থা নেওয়া হতো যথাযথভাবে, তাহলে আমরা জানতে পারতাম অন্ততপক্ষে যে কারা এটার পেছনে আছে এবং তাদের বিরুদ্ধে একটা শক্তিশালী চক্র আছে। এই ব্যবস্থা নেওয়া হলে অন্তত মানে বাকিদের টনক নড়তো যে না, এখানে ব্যবস্থা নেওয়া। আমরা একটা বিরতি নেব এখন। বিরতির পরে আসলে অনেকগুলো বিষয় আজকে আরো কথা বলতে চাই। দর্শক সাথে থাকুন, একটু পরেই ফিরছি। বিরতির পর সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি সংবাদ সম্প্রসারণ অনুষ্ঠানে। কথা বলতে চাই 57 ধারা, তথ্য প্রযুক্তি আইনের 57 ধারা বাতিলের আন্দোলন করছেন আপনারা, সাংবাদিক নেতারা আন্দোলন করছেন। গত কিছুদিন আগেই, গতকালই সম্ভবত আইনমন্ত্রী যে বললেন যে আগস্টের পরে জানা যাবে 57 ধারার ভবিষ্যৎ। আপনারা কি আগস্ট পর্যন্ত অপেক্ষা করার পক্ষে? আমরা আজকে বলেছি, যেহেতু আইনমন্ত্রী ঘোষণা দিয়েছেন, আমরা চাচ্ছি যে এই মুহূর্তে যেন আইনটির এই 57 ধারা যেন বাতিল করা হয়। এই মুহূর্তে যদি বাতিল নাও করা হয়, তাহলে 57 ধারায় যেন আর কোনো মামলা থানায় না নেওয়া হয়, সেটা যেন আইনমন্ত্রী পরিষ্কারভাবে ঘোষণা দেন। কারণ এই কি কোনো মামলা নেওয়া যাবে না, নাকি সাংবাদিকদের বিরুদ্ধে মামলা নেওয়া যাবে? 57 ধারাটা কিন্তু সাংবাদিকের সঙ্গে সঙ্গে কিন্তু বাংলাদেশের মানুষও কিন্তু এর শিকার হচ্ছে। সাংবাদিকদের বিরুদ্ধে মামলাটা তো একদম খুব দৃশ্যমান। আমি দেখেছি অনেক ফেসবুকে যারা কমেন্ট করেন, আইনমন্ত্রী বলছেন যে অগাস্ট পর্যন্ত। এখন 57 ধারা এমন একটা জিনিস হয়ে দাঁড়িয়েছে পুলিশের কাছে, যেখানে থানায় জিডি করতে গেলে পুলিশ জিডি গ্রহণ সময় কিন্তু যাচাই বাছাই করে দেখে যে ঘটনার সত্যতার মিনিমাম কোনো সুযোগ আছে কিনা। সেখানে আপনি যদি আপনার কোনো শত্রুপক্ষকে ফাঁসাতে চান, পুলিশের সঙ্গে যদি অ্যারেঞ্জমেন্ট করেন, পুলিশ সোজা বলবে যে 57 ধারায় মামলাটা করলেই তাকে সহজে গ্রেপ্তার করা যাবে এবং তার কোনো জামিন হবে না। নিম্ন আদালতে 57 ধারায় কারো জামিন হয় না, সব হাইকোর্টে যেতে গেলে 3-4 মাস লাগে। 57 ধারাকে তো জামিন অযোগ্য করা হয়েছে। 2 মাসে আপনার প্রায় 19 জন সাংবাদিকের বিরুদ্ধে মামলাটা হয়েছে। আজমল হেলাল শুধু শেয়ার করেছে, আরেকটা একজন স্ট্যাটাস শেয়ার করেছে, সেই জন্য তার বিরুদ্ধে মামলা। তো পুলিশ কেন মামলা নিচ্ছে? আজকে আমরা মানহানির মামলায় কিন্তু আমরা একটা আন্দোলন করেছিলাম যে ফৌজদারি কার্যবিধির 501, 502, যে আগে সাংবাদিকদের সরাসরি গ্রেপ্তার করা হতো। আমরা আন্দোলন করে সংশোধন করেছি যে না, আগে সমন দেওয়া হোক, সমন দিলে সাংবাদিক কোর্টে হাজির হবে, কোর্টে হাজির না হলে সাংবাদিকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা করা হবে। কিন্তু এখন সাংবাদিকদের সরাসরি গ্রেপ্তারের একটা অস্ত্র হয়ে দাঁড়িয়েছে এই 57 ধারা। কে মামলা করছে, মামলার মেরিট আছে কিনা কিছুই যাচাই করা হচ্ছে না। এবং সাংবাদিকরা এবং সাংবাদিকদের পাশাপাশি যারা ফেসবুক ইউজ করেন, তাদের বিভিন্ন ধরনের মন্তব্যের কারণে এবং এমন হয়েছে যে বাংলাদেশের পত্রিকা, আমার দেশ পত্রিকা বন্ধ করা হয়েছে, যে অনলাইন ভার্সনের নাম দিয়ে। কিন্তু আপনি বলছেন যে 57 ধারার জন্য কোনো গ্রেপ্তার না করা হয়, কিন্তু যথাযথ প্রয়োগও কি তাহলে হবে না? 57 ধারার কিন্তু যথাযথ প্রয়োগ তো থাকবে না। একটা আইনের প্রচলিত আইন যাওয়া যায় না, এটা প্রচলিত আইন তো করা যায়। এখন 57 ধারা নিয়ে এত আলোচনা পক্ষে বিপক্ষে হচ্ছে, আর আপনি যত কথাই বলেন, এটা কিন্তু প্রয়োগটা কিন্তু সাংবাদিক কমিউনিটির উপরে বেশি হচ্ছে, তাই না? এটা আমাদের উপরে, কমিউনিটির উপরে বেশি হচ্ছে। তো আপনি আজকে ধরেন আজমল হক হেলাল যে কথা একটু আগে শওকত মাহমুদ বললেন, যে সে একটা স্ট্যাটাস ফেসবুকে শেয়ার করেছে, এইটাতে তার মামলা হয়ে গেল। এবং এটা হ্যাঁ, এখন এটা আমরা আইনমন্ত্রীর কাছে আমরা পরিষ্কারভাবে ডিমান্ড করি, আপনি বাংলাদেশের একজন পথিকৃত সাংবাদিক আতাউর সামাদ সাহেবের ভাগ্নে এবং বাংলাদেশে একজন আলোকিত আইনজীবী ছিলেন তার পিতা সিরাজুল হক সাহেব, খুব বরেণ্য আইনজীবী। আপনি সাংবাদিকদের ব্যাপারে আপনার এই কথার মধ্য দিয়েই 1 বছর ধরে বলছেন বাতিল হবে। কত সাংবাদিক হেনস্থা হচ্ছে এবং কেন এই সুযোগটা দেওয়া হচ্ছে? আজকে অগাস্ট পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হয়, অনেক মামলা হবে এবং এই মামলাগুলো এমনভাবে হচ্ছে যে আপনি আইনটি ধারাটি বাতিল হয়ে গেলেও কিন্তু এই মামলাগুলো জীবিত থাকবে। আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কথা বলছেন, কিন্তু আমাদের আশঙ্কা এই 57 ধারায় যা আছে তারা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের 19-20 মধ্যেও কিন্তু এগুলো আবার চলে যাচ্ছে। হয়তো শাস্তির মেয়াদ, জরিমানার মেয়াদ। আপনাদের পক্ষ থেকে কি কোনো প্রপোজাল থাকছে যে কেমন হওয়া উচিত ডিজিটাল সিকিউরিটি? আমরা বলেছি যে আমাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি করুন এবং সমাজের সুশীল সমাজ, যারা সরাসরি আক্রান্ত হচ্ছেন, অনলাইন সমাজ, সবার সঙ্গে আলোচনা করেন। কারণ কোনো ধরনের নিবর্তনমূলক আইন কিন্তু বাংলাদেশের মানুষ মেনে নেবে না। এবং আমরা এই আহ্বান জানাচ্ছি যে সাংবাদিকদের ক্ষেত্রে
যেই ধরনের নির্যাতন আমরা লক্ষ্য করছি, বিশেষ করে বাংলাদেশ অবজারভারের সাংবাদিক ফটোগ্রাফার আশিকের ব্যাপারে যা করা হয়েছে, এটা তো অবর্ণনীয়। আশিককে প্রথমে পুলিশ কথা কাটাকাটির পরে তাকে ধরে নিয়ে গিয়ে তার ব্যাগে ইয়াবা দিয়ে মাদকের মামলা দিয়েছে। মাদকের মামলা এমন যেটা সহজে জামিন পাওয়া মুশকিল হয়ে যাবে। এবং আজকে আমাদের অনুষ্ঠানে একজন পুলিশ একজন মাংস বিক্রেতাকে ধরে নিয়ে এসেছে, সে যেন সাক্ষ্য দেয় যে সে দেখেছে, কিন্তু সে বলেছে যে আমি কেন সাক্ষ্য দেব। অর্থ পুলিশ কিন্তু এত আমরা বলা বলির পরও পুলিশ কিন্তু তার সেই অপকর্মটি করেই যাচ্ছে এবং এই অপকর্মটি পোক্ত করার জন্য সেটি যদি সাংবাদিকের সাধারণভাবে একটি প্রভাব থাকে, মানে তারা একটা স্ট্যাটাস থাকে সাংবাদিকের, সাধারণ মানুষ যাদের আসলে কিছুই করবার নাই তাদের অবস্থা তাহলে কি হয়? আমরা কিন্তু প্রায় দেখি ইয়াবা দিয়ে গাঁজা দিয়ে আইনের বাইরে এখন কথা হচ্ছে যে যেটা শওকত মাহমুদ বললেন যে 57 ধারার আজকে অপপ্রয়োগ নিয়ে তো বেশি প্রশ্ন হচ্ছে। আজকে 57 ধারা 58 ধারা এইটা প্রশ্নটা হচ্ছে যে এই আইনটা কেন করা হচ্ছে। এই আইনটা করা হচ্ছে হ্যাঁ একটা 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 মানে ভিন্নমতাবলম্বীদের মুখ বন্ধ করার জন্য, এটা কিন্তু অপপ্রয়োগটাই বেশি হচ্ছে, হেনস্থা করার জন্য। আমি মনে করছি এটা অপপ্রয়োগটা হচ্ছে বেশি। এখন আজকে কালো আইনের প্রয়োগ হইলেই কিন্তু অপপ্রয়োগ। কালো আইনের অপপ্রয়োগ আর দরকার। কালো আইন যখনই প্রয়োগ করে তখনই পুলিশ, এটা আমরা দেখছি স্পেশাল পাওয়ারস অ্যাক্ট 74 সালে, এটা এই অপপ্রয়োগে যে বাংলাদেশে কত পরিবার কি সর্বনাশা ক্ষতি হয়েছে চিন্তা করা যায় না। এরকম অনেক কালো আইন, না এগুলি কালো আইন গভর্নমেন্ট তার সেফটির জন্যই করে। আপনি কিন্তু প্রয়োগের ক্ষেত্রে তারা কিন্তু 74 সালে আওয়ামী লীগ গভর্নমেন্ট, বঙ্গবন্ধু সরকার তখন এই স্পেশাল পাওয়ার অ্যাক্ট করলেন। তো বঙ্গবন্ধু তো মারা গেলেন 75-এর 15ই আগস্ট। হ্যাঁ, এরপর থেকে এটা এতকাল চললো কেন চললো? নিশ্চয়ই গভর্নমেন্টগুলো এর পরবর্তীতে যারা জিয়াউর রহমান, জেনারেল এরশাদ, তারপর বেগম খালেদা জিয়া, এই পর্যন্ত শেখ হাসিনা নিজে এই পর্যন্ত কোন সরকারই তো স্পেশাল পাওয়ার অ্যাক্ট বাতিল করে নাই। ইন্ডিয়া যখন আপনার যখন অপোজিশনে থাকেন তারা কিন্তু স্পেশাল পাওয়ার অ্যাক্ট নিয়ে কথা বলেছেন। হ্যাঁ, আর এখন প্রশ্নটা হচ্ছে যে এই শওকত মাহমুদ যে কথাটা বললেন যে অপপ্রয়োগটা হলো সবচেয়ে বড় বিষয়। গভর্নমেন্টের জন্য অনেক সেফটি আইন থাকে। এখন গভর্নমেন্ট যখন অপপ্রয়োগটা হয় তখনই কিন্তু এবং এই যে পুলিশরা যে মামলাগুলো নিচ্ছে, আজকে সরকারের পক্ষ থেকে প্রতিটি থানায় পাহারা বসানো সম্ভব, রাইট? যে আপনি এই মামলা নেওয়ার আগে আপনি মামলার মেরিটটা যাচাই বাছাই করেছেন। যেমন আমরা দেখেছিলাম বনানীর 2 তরুণী ধর্ষণ মামলায় যাচাই বাছাই করবার জন্য কত সময় করতে কয়েকদিন পেরিয়ে গেছে। আচ্ছা, আপনি দেখেন এই যে আশিককে মানে তার কি ইয়াবা পকেটে ঢুকিয়ে মামলা দেওয়া হচ্ছে। কেন দেওয়া হচ্ছে? বিকজ অফ যে এই আইনটা এমন যে আইনটা ইয়াবার আইনে আপনি বের পাবেন না, যেমনটি 57 ধারা। হ্যাঁ, এইরকমই তো। এখন সমস্যাটা কোন জায়গায়? সমস্যা হচ্ছে ইয়াবার বিরুদ্ধে এরকম একটা আইন থাকা দরকার আমি মনে করি। এখন অপপ্রয়োগটা কি হচ্ছে? অপপ্রয়োগটা হচ্ছে আজকে আশিকের মতো লোকের উপরে নিশ্চয়ই অপপ্রয়োগ যারা করছে সেই পুলিশদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া উচিত যাতে এই ধরনের অপতৎপরতা কেউ চালাতে না পারে। নিশ্চয়ই এটি তার অপরাধ। সাংবাদিক নির্যাতনকারী পুলিশের বিরুদ্ধে বা সাংবাদিককে লাঞ্ছিত করেছে, হেনস্থা করেছে, এসব পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা খুব কমই নেওয়া হয়েছে। আপনি সাংবাদিক বড় জোর হয়তো বদলি করা হয়, কিন্তু এর বাইরে আপনি যে সাংবাদিককে পিটিয়েছে, তারপরে সাংবাদিকদের রিমান্ডে নিয়েছে, রিমান্ডে নিয়ে অত্যাচার করেছে। তো এই পুলিশগুলো এই শওকত মাহমুদ যে তথ্যটা দিল, এটা হচ্ছে রাইট। আপনি কয়টা লোককে, কয়জন মানে আপনার আইন প্রয়োগকারী সংস্থার লোককে আপনার এই সাংবাদিক পিটানোর জন্য, নির্যাতন করার জন্য বদলি পর্যন্ত করা হচ্ছে? কয়টা লোককে আপনি চাকরিচ্যুত করা হচ্ছে? কয়টা লোককে সাসপেন্ড করা হচ্ছে? না, দৃশ্যমান না। অথচ আপনি সাগর রুনির প্রকৃত খুনিদের ধরতে পারেন না, কিন্তু সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করবে, তাদেরকে সমানে পিটিয়ে মারছেন, তাদেরকে সমানে কেস দিচ্ছেন, ইয়াবার দিচ্ছেন, 57 ধারা দিচ্ছেন। আর বলেছিলেন না 96 ঘন্টার মধ্যে আপনারা খুনিদের ধরবেন। কোথায় আপনাদের সেই 96 ঘন্টা? পুলিশ ব্যর্থ হয়েছে। পুলিশ আদালতে গিয়ে বলেছে অপারগতা, মাপ চাই, আমরা ধরতে পারবো না। এই ব্যর্থতাকে আপনারা কিভাবে থাকবেন? এখন এই যে 57 ধারা নিয়ে আপনারা যে আন্দোলন করছেন, এটির সফলতা নিয়ে কতটা আশাবাদী? এবং একটা প্রশ্ন, শওকত মাহমুদ একটা প্রস্তাব দিয়েছেন, ও তো বিএফএস এর প্রেসিডেন্ট, হুইচ ইজ ভেরি লজিক্যাল মনে হয়, যে আলাপ আলোচনা যদি করেন যারা স্টেক হোল্ডার, হ্যাঁ, আমরা সাংবাদিকের স্টেক হোল্ডার মনে করেন, আমরা তো হ্যাঁ আমরা মুক্ত মন, মুক্ত চিন্তা এগুলো আপলোড করি, আমাদের ভিতরে যেটা একটা হ্যাঁ নিউজ যেটা মনে হয় যে আমি এই নিউজটা করলে পাবলিকের ইন্টারেস্টটা থাকে, তাই তো সেই জায়গায় আমরা নিউজগুলি করি। তো এখন প্রশ্ন হচ্ছে, আমরা যখন স্টেক হোল্ডার আর আমাদের উপর যখন একটা আইনের ভিতর দিয়ে একটা খড়গস্ত থাকে, তখন এই আইনটা প্রণয়নের সময় যারা স্টেক হোল্ডার, আমার মনে হয় যে শওকত যে কথাটা বললেন
যে আলোচনা করে যদি স্টেক হোল্ডারদের সাথে একটা সাস্টেনেবল জায়গায় থাকা যায়, কমফোর্টেবল একটা পজিশনে থাকা যায়, তাহলে কিন্তু এই অপপ্রয়োগ থেকে যেমন আপনার বেরিয়ে আসা যাবে, আর আমরাও একটা নিরাপদ জায়গায় থাকবো। যেমন আজমল হক হেলাল আজকে উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন 6 সপ্তাহের জন্য। এর অর্থ হচ্ছে 6 সপ্তাহ পরে তার বিরুদ্ধে যে বিচারিক আদালত ট্রায়াল কোর্টে লোয়ার কোর্টে সারেন্ডার করতে হবে। এখন সে লোয়ার কোর্ট যদি তাকে বেল না দেয় তাহলে কি হবে? জেলে যাবে। কারণ লোয়ার কোর্টের উপর মানে প্রধান বিচারপতি নিজেই বলেন যে নিম্ন আদালতের উপর আমার বাইরে অনেক লোকের নিয়ন্ত্রণ আছে, বিশেষ করে প্রভাবশালী মহল সরকারি। এখন আমরা সাংবাদিক ফরিদপুরের যে প্রবীর শিকদার একটা পঙ্গু মুক্তিযোদ্ধা সাংবাদিক, তাকে সমন না দিয়ে কোর্ট তার বিরুদ্ধে সরাসরি ওয়ারেন্ট ইস্যু করে দিল, তাকে জেলে থাকতে হলো কয়েকদিন। তো এই যে নিম্ন আদালতে গেলে এবং যে প্রভাবশালীরা যদি সেই এমপি যদি কোনো প্রভাব বিস্তার করেন, আল্লাহ না করুক, তাহলে তো হেলালের জামিন হবে না। হাইকোর্ট একটা অন্তর্বর্তী একটা জামিন দিয়েছে, হাইকোর্ট হবে না। এবং অন্যান্য 57 ধারার ক্ষেত্রে প্রত্যেকটা মামলা জীবন্ত থাকবে এবং শেষ পর্যন্ত দেখা যাবে যে মামলাগুলোতে কোনো না কোনো শাস্তি হয়তো বিচারিক আদালত থেকে দিয়ে দিবে। এরকম একটা আতঙ্ক থেকে যদি বাংলাদেশের সাংবাদিকদের সাংবাদিকতা করতে হয়, আমার মনে হয় এত ঝুঁকিপূর্ণ। সাংবাদিকরা কি সবাই এখানে একাত্মতা প্রকাশ করছে? সকলেই দলমত নির্বিশেষে সকলেই একাত্মতা প্রকাশ করেছে এখানে, এবং এটা আমরা মনে করি যে আমরা এখানে একটা খুব ভালো একটা ফলপ্রসূ আন্দোলন কমিউনিটির। এবং ভবিষ্যতে কোনো যদি এই সরকারও না, ভবিষ্যতের কোনো সরকারও যেন এই ধরনের নিবর্তনমূলক আইন না করে, সেই কথাটাও কিন্তু আমরা জোর দিয়ে বলতে চাই। জি, আমার হাতে সময় শেষ হয়ে গেছে। আরো আসলে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবার আগ্রহ ছিল। বন্যা দুর্গত এলাকায় মানুষদের কি অবস্থা, ত্রাণ সহায়তা নিয়ে ঢাকার এটা কিন্তু খুবই খারাপ অবস্থা। প্রধান সকল নদ নদীতে একসঙ্গে পানি বাড়ছে এবং আমাদের সরকারি খাদ্য ভাণ্ডারে চালের স্টকের অবস্থা ভালো না, জিনিসপত্রের দাম বাড়ছে। যদিও ইম্পোর্ট হচ্ছে চাল, কিন্তু আমার মনে হয় যে একসঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে যখন যদি বন্যা দেখা দেয় না, আরো দীর্ঘস্থায়ী তার মানে এই আরো 2.5 মাস পরে 3 মাস একটা থ্রেট আছে। এটি নিয়ে আমরা হয়তো পরের দিনগুলোতেও কথা বলবো। বন্যার যত অবনতি হচ্ছে পরিস্থিতি, আমার হাতে সময় শেষ হয়ে গেছে, যার কারণে এই আলোচনাটা আজকে টানতে পারছি না। অসংখ্য ধন্যবাদ কাশিম হুমায়ুন এবং শওকত মাহমুদ, আপনাদের দুজনকেই। দর্শক, আজকের মতো বিবিএস কেবলস নিবেদিত সংবাদ সম্প্রসারণে এই ছিল। প্রতিদিন রাত 8টায় সরাসরি আলোচনায় থাকবো আমরা এবং রাত 2:15 দেখবেন সংবাদ সম্প্রসারণের পুনঃপ্রচার। আগামীকাল দেখা হচ্ছে অন্য কোনো সংবাদের বিশ্লেষণ নিয়ে অন্য কোনো অতিথিদের সাথে। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।